শুরু হচ্ছে আজকের গল্প। গৌরী সেনের চশমা। রচনা জয়দীপ চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের গল্প গৌরী সেনের চশমার প্রথম পর্ব। যে অফিসে চাকরি করেন কৃপাসুন্ধু দত্ত, সে অফিসটা মোটের উপর মন্দ নয়, মাইনেপত্র ভালোই। কৃপাসিন্ধুর সংসারে অভাব থাকার কথা নয়, অভাব তার নেইও, বরং অন্য আর পাঁচজন সাধারণ মানুষের চেয়ে জমা টাকা পয়সা একটু বেশি। আসলে কৃপাসিন্ধু খুব একটা খরচে মানুষ নন। প্রয়োজনের বাইরে পয়সা খরচ করার বদ অভ্যাস তার নেই। আর এ বিষয়ে তার সচেতনতাও আকাশ ছোঁয়া। তিনি বাজার থেকে সবচেয়ে কম দামের সবজি কেনেন। সপ্তাহে একদিন মাছ, তাও সকলে কিনে চলে যাওয়ার পর যে মাছগুলো নরম হয়ে নেতিয়ে পড়ে থাকে, যার উপর মাছি ভন ভন করে। দোকানদারও যখন প্রায় উটি উটি করতে শুরু করে, কৃপাসিন্ধু সেই মাছগুলো কিনে নেন অল্প দাম দিয়ে। জামা কাপড়ের বিলাসিতা তার কোনো কালেই ছিল না। এখনো জামা কাপড় বলতে তার একজোড়া প্যান্ট, খানতিনের শার্ট আর গোটা দুই লুঙ্গি। মাঝে জুতো নিয়েও কোনো সমস্যা বোধ করে তিনি। হাওয়াই চুটিতে সন্তুষ্ট ছিলেন চিরকাল। ইদানিং পায়ের নিচে খানতিনেক জবরদস্ত গুঁফো গোজানোয় একটু নরম জুতো ছাড়া পায়ে রাখতে পারেন না। তাতে খরচা বেড়ে যাওয়ায় একেবারে মরণে মরে আছেন তিনি। গান বাজনা জিনিসটা কৃপাসিন্ধু যে একেবারে সহ্য করতে পারেন না তা কিন্তু নয়, বরং জিনিসটা তার মনের মধ্যে বেশ একটা আনন্দ আনন্দ অনুভূতি তৈরি করে। মাঝে মধ্যে ক্যাসেট সিডির দোকানের সামনে দাঁড়িয়ে দু এক দণ্ড গান শোনেন না যে তা কিন্তু নয়। তিনি অনেক সময় ক্যাসেট সিডির দোকানের সামনে দাঁড়িয়ে কিছুটা গান শুনে নেন। কিছু কিছু গান শুনে আপন মনে আপনা আপনি তার মাথা দুলে ওঠে, তারিফ করে ওঠে। তিনি উচ্ছ্বাসিত গলায় বলেন, কিন্তু নিজে অর্থ ব্যয়ে গানের কল কিনে বাড়িতে বসে শুয়ে গান শুনতেন, এমন ভয়ঙ্কর এবং সর্বনেশে চিন্তা একেবারের জন্য কখনো মনে আসেনি তার। কখনো কখনো গভীর রাতে যদি ঘুম না আসতে চায়, অথবা সাংসারিক প্রয়োজনে যেদিন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও টাকা পয়সা খরচ একটু বেশি হয়ে যায়, সেদিন মনটাকে চাঙ্গা করার জন্য তার একটু গান শোনা বা গান শোনার ভাব জাগে। এমন সময় নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে পড়েন তিনি। তারপর বালিশের নিচে থেকে একটা গোল রিঙে বাঁধা ছোট্ট চাবি বের করে নিয়ে এগিয়ে যান একটা মাঝারি মাপের টিনের তরঙ্গের দিকে। তরঙ্গটিকে 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন দিয়ে ভর্তি করেছেন তিনি গত কয়েক বছর ধরে। এমন তরঙ্গ তার আরো খান 2 ছিল, তবে সেগুলোর আয়তন তুলনায় অনেক কম। ঈশ্বরের কৃপায় এবং নিজের সারা জীবনের সাধন ও কৃচ্ছির সাধনে কৃপাসিন্ধু সে দুটোকে পূর্ণ করে আপাতত তালা বন্ধ করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন খাটের নিচের দেয়াল ঘেঁষা গুপ্ত কলঙ্কিতে। ভর্তি না হওয়ার তরঙ্গটি 2 হাতে তুলে ধরে তিনি আলতো করে ঝাঁকুনি দেন, আর ঝনাঝন ঠনাৎ ঠন আওয়াজ ওঠে তার মধ্যে থেকে। সেই অদ্ভুত, অপার্থিব,
এবং চিত্তমুগ্ধকারী আওয়াজে কৃপাসিন্ধুর মনের সব মালিন্য মুছে যায়। চাবি ঘুরিয়ে তরঙ্গের ডালা খুলে আঙুল দিয়ে পয়সার মাঝখানে বিলি কাটতে কাটতে দোকানের বক্সে শোনা গানগুলো সব এলেবেলে মনে হয় তার। পয়সার মৃদু রিনি রিনি ঠিনি ঠিনি আওয়াজের মধ্যে বুঁদ হয়ে বসে থাকতে থাকতে এক সময় শান্তিতে চোখের পাতা ভারী হয়ে আসে। কৃপাসিন্ধু তরঙ্গের ডালা বন্ধ করে তালা লাগিয়ে তখন আবার নিশ্চিন্তে ফিরে আসেন নিজের বিছানায়। কৃপাসিন্ধু জানেন এলাকার লোক তাকে নিয়ে রঙ্গ তামাশা করে। তিনি এও জানেন যে মানুষ আড়ালে আবডালে ইতিমধ্যে কুঞ্জুস শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছেন তাকে। এমনকি পাড়ার ছোটরাও রাস্তাঘাটে তাকে দেখে মুখ টিপে হাসে অথবা হাততালি দিয়ে ওঠে কোনো অদ্ভুত বস্তু দেখার মতো মুখ করে। অথচ কৃপাসিন্ধুর এতে এতটুকু দুঃখ বা অভিমান হয় না, বরং নিজের উপর আস্থা তার দ্বিগুণ হয়ে যায়। ছেলেবেলায় তার বাবা বলতেন যে কোনো ভালো কাজ করতে গেলেই অনেক মানুষ বাধা দেবে, উপহাস করবে, গালমন্দ করবে তোমার নামে, কিন্তু সব কিছু উপেক্ষা করে নিজের সংকল্পে অটল থাকার নামই হলো সাধনা। আর এই সংকল্প, এই সাধনা না থাকলে জীবনে কখনো কিছুই পাওয়া যায় না। কৃপাসিন্ধু সে কথা ভোলেনি, বরং আজকাল তার বাবার জন্য দুঃখও হয়। ছেলের এই এত বড় লড়াই তার নিজের চোখে দেখা হলো না। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসেছিল মেঘা। স্কুল থেকে একটু আগেই বাড়ি ফিরেছে সে। আন্টিদের কি একটা মিটিং ছিল বলে আজ 2 পিরিয়ড আগেই ছুটি হয়ে গিয়েছে স্কুল। অন্যদিন হলে এই সময় বন্ধুদের সঙ্গে রাস্তায় হুড়োহুড়ি করে মেঘা, রাস্তা মানে ওদের পাড়ার মধ্যের রাস্তা, সোনাই খুশি মিন্টুরাও আসে। ওদের সঙ্গে বিকালে হইচই ধরাধরি অথবা কুমির ডাঙা খেলে, নানা ধরনের খেলা খেলে। তারপর সন্ধে হলেই ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে পড়তে বসে। আজ কিন্তু একটু খেলতে যাওয়ার ইচ্ছে নেই মেঘার। আসলে মনটা তার আজ বেজায় খারাপ, কিছু ভালো লাগছে না যেন। বারবার দিয়ার কথা মনে পড়ছে, ওর মুখখানা ভেসে উঠছে চোখের সামনে, আর জল ভর্তি হয়ে আসছে চোখে। দিয়া কি সত্যিই বাঁচবে না? ভাবলেই শিরশির করে ওঠে সারা শরীর। অথচ কি ভালো আর কি মিষ্টি মেয়ে দিয়া। দিয়া মেঘার ছেলেবেলার বন্ধু। সেই শিশু শ্রেণী থেকে একই সঙ্গে স্কুলে পড়ছে ওরা। এখন 7ম শ্রেণীতে পড়ে। রাসমণি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা, মানে এখন যারা স্কুলে পড়াশোনা করছে তাদের চেয়ে 2-3 ক্লাস আগে পড়ে। দিয়াকে চেনে না এমন একজনও নেই। দিয়া পড়াশোনায় ভালো, দিয়া দারুণ নাচে, এমনকি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সময় গো অ্যাজ ইউ লাইকে দিয়া ফার্স্ট প্রাইজ পাবে। দিয়া যে তার বন্ধু, এ কথা ভাবলেই মনের মধ্যে কেমন যেন একটা গর্ব গর্ব ভাব আসে। আর শুধু তো বন্ধু নয়, দিয়া আবার তার বেস্ট ফ্রেন্ড। সেই দিয়ারই যদি এমন একটা ভয়ানক অসুখ হওয়ার কথা শুনে মেঘা, সেই অসুখের অধিকাংশই মানুষ নাকি বাঁচে না, তাহলে কি আর খেলতে যাওয়ার ইচ্ছে থাকে তার? দিয়ার অসুখটা আগে থেকে কিচ্ছু বোঝা যায়নি। দিব্যি সুস্থ সবল মেয়েই ছিল। 3-4 দিন আগে ক্লাস করতে করতেই কি যেন হলো, দুম করে অজ্ঞান হয়ে বেঞ্চ থেকে পড়ে গেল। আন্টি দৌড়ে এসে ওকে তুললেন। অন্য মেয়েরাও ছুটে গিয়ে জল নিয়ে এসে ছিটিয়ে দিল ওর মুখে। দিয়ার বাড়িতে খবর গেল,
বাড়ি থেকে লোকজন এসে নিয়ে গেল ওকে। সেই যে বাড়ি গেল, তারপর থেকে আর স্কুলে আসেনি রিয়া। আজ ক্লাসরুমে আসা নোটিশটা যখন ভীষণ গম্ভীর মুখে জোরে জোরে পড়ছিলেন মৌহা আন্টি, তখনই জানতে পারলাম যে কি একটা কঠিন অসুখ হয়েছে রিয়ার। আর সেই অসুখ থেকে সেরে ওঠার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব একটা জটিল অপারেশন করাতে হবে দিয়ার, যে অপারেশন অত্যন্ত ব্যয়বহুল। যেহেতু দিয়াদের আর্থিক অবস্থা ভালো নয়, তাই হেডমিসেস আন্টি সকলের সব মেয়ের কাছে আহ্বান জানিয়েছে দিয়ার জন্য সাধ্যমতো অর্থ সাহায্য করতে। মেঘার কাছে সব শুদ্ধ 10 টাকা ছিল, পুরোটাই দিয়ার জন্য দিয়ে স্কুল থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার সময় মিষ্টুর মা কাকিমার কাছে সে শুনেছে যে এই অপারেশনের জন্য যত টাকা দরকার তার জোগাড় করা নাকি প্রায় অসম্ভব, বিশেষত এই অল্প সময়। তাছাড়া টাকাটা জোগাড় হলেও দিয়া যে বাঁচবেই এমন কোনো গ্যারেন্টি ডাক্তাররা দিতে পারছে না। দিয়া যে আর নাও বাঁচতে পারে, এই কথাটা আবার মনে পড়ায় বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে মেঘার। চোখ থেকে জল গড়িয়ে এসে নিঃশব্দে বয়ে চলে তার দুগালের উপর দিয়ে। সন্ধ্যাবেলা পড়াশোনায় মন বসে না মেঘার। রাত্রিবেলা খাবার টেবিলে একটাও কথা বলেনি সে। অন্যদিন খেতে বসে খলবল করে এত কথা বলে যে মেঘা আজ তাকে এমন মনমরা দেখে ওর কাঁধের ওপর বাঁ হাত দিয়ে আলতু চাপড় মারেন ওর বাবা। তারপর জিজ্ঞাসা চোখে ওর দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে মেঘা? বাবার দিকে তাকিয়ে কিছু বলার আগেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে মেঘা। মেঘার বাবা থতমত খেয়ে গেল। তারপর নরম গলায় আবার জিজ্ঞাসা করে, কি হয়েছে মেঘা? দিয়াটা আর বাঁচবে না বাবা, বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে মেঘা। ছি, ও কথা বলতে নেই মা, সকলেই যে বলছে। আবার বলে মেঘা, ওরা ভুল বলেছে মেঘা, দিয়া নিশ্চয়ই বাঁচবে। ওর বাবা সান্ত্বনা দেন, তুমি ঠিক বলছো। হ্যাঁ, আমি ঠিকই বলছি। মেঘা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আবার বলল, কিন্তু দিয়ার অপারেশন যে অনেক টাকা লাগবে বাবা, দিয়া তো গরিব। এত টাকা যদি জোগাড় না হয়, ব্যবস্থা একটা কিছু ঠিক হয়ে যাবে মা। কিভাবে? ঈশ্বর ব্যবস্থা করবেন। যদি না হয় হবেই, না হলে তুমি দেবে বাবা। অত টাকা যে আমারও নেই মা। তাহলে আমরা সকলে মনে মনে আকুল প্রার্থনা জানাবো যাতে টাকাটা তাড়াতাড়ি জোগাড় হয়। প্রার্থনা জানালে হবে? নিশ্চয়ই হবে। রাতে বিছানায় শুয়ে দিয়ার জন্য এক মনে প্রার্থনা জানাতে থাকে মেঘা। আর প্রার্থনা জানাতে জানাতে ঘুমিয়েও পড়ে একসময়। আজকেই এখানে শেষ হলো প্রথম পর্বে গল্প। শুনতে থাকুন দ্বিতীয় পর্বের গল্পের জন্য। গৌরী সেনের চশমা, গৌরী সেনের চশমার দ্বিতীয় পর্বের গল্প আপনার শুনতে থাকুন।